প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৪৩। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা একটু একটু করে ইরফানকে প্যাকেটের প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়রার দিকে চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এ জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল। আজ আরেকজন অ্যাড হলো। খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়। মায়েরাকে তার পায়ের ওপর থেকে নামিয়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন কোনো অসাধ্য সাধন করেছে। কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল। বিড়বিড় করে, স্বার্থপর লোক একটা, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মায়েরার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মায়েরা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশ ঘেঁষে বসে। মায়েরা আর চোখে তাকালো, কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মায়েরা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে, কিছু না। ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা মাথা নিচু করে আছে। ইরফান মায়রার কোলের ওপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মায়রা মুখ বাঁকালো। কি স্বার্থপর! নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন ভার্সিটি, মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইড? কোনো উইশ নেই? মায়েরা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো, আমি শুনেছি। আমাদের এই গ্রামেও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রার বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, কজ ইন ফিউচার এখানে তুমি পড়বে। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মায়েরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে। ইরফান আসলেই হেসেছে। এই লোককে হাসতে দেখার কৌতূহল মায়েরার এ জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসেই না। মনে হলো হাসলো, কিন্তু মায়েরা বুঝতে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখা আরও এক প্যাকেট নিয়ে এসে গাড়ির জানালা দিয়ে মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভুরু কুঁচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মায়েরা মুখ কুঁচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সকাল ৭টা। শুদ্ধ বেলকনিতে দাঁড়িয়ে আছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যা ব্লেম, আবার ফাইজের সেই কথা, তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বেলকনি থেকে ঘরে আসে। কিছুক্ষণ পায়চারি করে ঘরে। এরপর ঘর থেকে বেরোলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। ত্রিনা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল, চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি? শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল, এত অশান্তি লাগছিল, মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে। ত্রিনা বেগমের হাত ধরে ঘরের ভেতরে আনে। এরপর ত্রিনা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে, মা, চুল টেনে দাও, রাতে একটুও ঘুমাতে পারেনি। ত্রিনা বেগম মৃদু হাসলেন, তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস? কথা বলতে বলতে শুদ্ধর কপাল গলা চেক করলো। না, শরীর তো ঠান্ডাই। শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে, কোনো কারণ নেই, ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটি শেষে ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। 6 মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছো, তবে খবর আছে তোমার। তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। ত্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে হেসে বলেন, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বলে, বাবা, কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুজে বলে, বলো। তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওই যে সামিয়া। ওকে কিন্তু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহুদিনের শখ আমার।
ইনায়া মায়ের বিয়েটা তো হয়েই গেল, ইরফান বাবাও বিয়ে করে নিয়েছে, তুইও এবার বিয়েটা করে নে বাবা। শুদ্ধর রাগ হওয়ার কথা, ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগ পর্যন্ত এটা ভেবে রেগেছিল, কিন্তু এখন কেন যে রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর ত্রিনা বেগমের দুহাতে নিজের দুহাতের মাঝে নিয়ে বলে, তুমি সেই মেয়েকে পছন্দ করো অনেক? ত্রিনা বেগম হেসে বলেন, খুব পছন্দ করি, তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? শুদ্ধর কথায় ত্রিনা বেগমের মুখে থেকে হাসি মিলিয়ে যায়। একটু পর আবারও হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। সামিয়া কালকে রাতে কি বলেছে জানিস? বলে, তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দিবে না, এটা আমি জানি। শুদ্ধ তার মায়ের কথায় একটুও অবাক হয়নি। তার মা এমন, এটা সে জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়েই রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে, তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সে টাকা দিয়ে তার মা তাকে খুব কষ্ট করে এই পর্যায়ে এনেছে। তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো, তার মা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে। তবে ত্রিনা বেগম উত্তর দিতেন, আমার স্বামী যা রেখে গিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট, আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য। তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকের শুদ্ধ। আচ্ছা, যে মায়ের একমাত্র আশা, ভরসা, বাঁচার অবলম্বন সবকিছু তার ছেলেই হয়, সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধর গলা শুকিয়ে আসলো। ভীষণ ভীতু মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি জরুরি? শুদ্ধর মন বলে ঠিক নয়, বরং মায়ের সামনে ভীতু হওয়াটাই অধিক সঠিক। এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে, যে একটি বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নেবে, সে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে। তার মায়ের হাসি মুখ কাড়তে সে ভীষণ ভীতু। এখানে ভুলটা আসলে কার? সে ফারহাকে মন দিয়েছিল এই জন্য, নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এই জন্য? শুদ্ধর একটা কথা ভাবতে হাসি পায়, সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সে আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করত, এমন হলে তো তার বিয়েই হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না। ফারহা এখন ভার্সিটিতে পড়ছে, আর সে ফারহাকে পছন্দ করত তার ভার্সিটি লাইফ থেকে। সে ফারহাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়, তাদের ভালোবাসায় পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তু যখন তার লাইফ সেটেল হয়, তখন থেকে ফারহাকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কিভাবে? ত্রিনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ। চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে, নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। ত্রিনা বেগম বলেন, খেয়ে যা। আর তোর ভার্সিটি এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো 8টার কাছাকাছি। মৃদু হেসে বলে, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটি যাব, বাইরে খেয়ে নিব, এখন আসি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গত রাত প্রায় 2টার দিকে ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছিল। মায়েরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এই বাড়িতে আসার পর মায়েরা সেভাবে কখনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ, এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রিতাকে গিয়ে একটুখানি হেল্প করবে। তার নিজের বাড়ি থাকতে তো অনেক কাজ করত, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়। সবার জন্য নাস্তা বানানোয় হেল্প করছিল মায়েরা রিতার সঙ্গে। হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেওয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য 1 মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের ওপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গেল। গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি।
মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয়। মায়রা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা হাত ছাড়তে চায়। ইরফান বিরক্তিমাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? আমি কাজ করছি, হাত ছাড়ুন। ইরফান মায়রার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর গলায় বলে, বসো, ইম্পর্ট্যান্ট কথা আছে। মায়রা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে, কি? ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগ চুমুক দিয়ে মায়রার পানে চেয়ে থাকে। মায়রা অধৈর্য গলায় বলে, কি বলবেন? ইরফান কিছু বলল না। মায়রার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেডসাইড টেবিলের উপরে রেখে প্রশ্ন করে, তুমি বলেছিলে তোমার সৎ মা, এটা কি রেগে বলেছিলে? মায়রা অবাক হয়ে বলে, মানে? ইরফান ভুরু কুঁচকে বলে, আই থিঙ্ক উনি তোমার সৎ মা নয়। অ্যাম আই রাইট? মায়রা কি বলবে বুঝলো না। এই লোক এসব কি আবোল তাবোল বকছে। মায়রার মনে পড়ল গতকাল তার মা ইরফানকে কিছু বলেছিল। সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়রার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মায়রা একদিন রেগে বলে ফেলেছিল মায়রার সৎ মা, কিন্তু ভদ্রমহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার। মায়রার দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উনি আসলেই তোমার সৎ মা? মায়রা চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারে না এটা তার সৎ মা। তার মা তো তাকে বুঝতেই দিত না। ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয়, মায়রারও তেমন মনে হতো। কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়রার সৎ মা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে ছোট করে বলে, হুম। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ইজ মাই গুড মাদার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। বাট হোয়াই? মায়রার কানে বাজলো তার মা ভালো, তিনি ভালো মা। সত্যি? তবে সে যে বিয়ে করতে চায়নি, পা ধরতেও বাকি ছিল না, কিন্তু তার কথা শুনলই না। সে তো খুব বড় হয়ে যায়নি। তার বান্ধবীদের কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তার বিয়েই হয়ে গিয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না, ঠিক আছে। সে তো বলেনি তাকে রাজকন্যার মতো রাখতে। সে তো বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শোনেনি। শুনবে কি করে? সৎ মা না। কেন যেন মায়ের রাগ হলো ইরফান তার মাকে ভালো মা বলাই। রেগে বলে, আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়িয়ে দিয়েছে, বুঝলেন? আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। আমাকে আরেকটু সময় দিক, আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার কথা শোনেইনি। আর আমাকে তো বিয়ের পর শুধু চড় থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম এর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ির রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ি কাজের মেয়ে হয়ে থাকা ভালো। সেটাই চেয়েছিলাম আমি, কিন্তু আমার কথা শোনেনি উনি। কথাগুলো বলে মায়েরা একটু দম নেয়, চোখ মুখ বুজে দীর্ঘশ্বাস নেয়। এরপর আবারও বলে, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা। যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত। অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতে আমার জীবনটা কাটাই ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনো হেসে খেলে দিন পার করে। আর আমি ঘরবন্দি হয়ে বসে আছি, বিবাহিত হয়ে গিয়েছি। এ সব কিছুর জন্য আমার মাই দায়ী। আর আপনি তাকে ভালো। থেমে গেল মায়রা। কথা জড়িয়ে আসে, চোখ নামিয়ে নেয়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মায়ের লাস্ট কথাগুলো যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়ল। সে কেন বিবাহিত? এটা যেন এখন মায়রার ওপরে একটা বোঝা। তার মতে সে ছোট। ইরফান স্তব্ধ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ঢোক গিলল কেন যেন। মায়রার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময়ের হিসেব নেই। চোখের পলক পড়ল না একবারও। ছোট করে বলে, ইটস ওকে। কথাটা বলে মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে, ইউ ক্যান গো। এরপর গট গট পায়ে বেলকনিতে চলে যায়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মায়েরা কেন বলল এসব? মিথ্যা তো বলেনি।
মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে বেলকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায়। মায়েরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়েও দিল না। মায়েরা কি বলবে বুঝলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পর পর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতে সিগারেট 2 আঙুলে চেপে নিভিয়ে দিল, তবে পিছু ফিরল না। মায়েরাকে আর কিছুই বলল না। মায়েরাকে কেন যেন খারাপ লাগছে। হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান। মায়েরা মিনমিন করে বলে, আমি আসলে আপনাকে। মায়েরার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেওয়ালে 3টে পরপর পাঞ্চ মারে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার পাশে কেটে হনহন করে বেলকনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতরে থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরার ভীষণ খারাপ লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো, লোকটা তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল, অপেক্ষা করলো ইরফানের বের হওয়ার। অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও যখন ইরফান বের হয় না, তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল, কিন্তু ইরফান এমন কেন করলো? রেগে তো তাকে কিছু অন্তত বলে, এইবার যে কিছুই বলল না, কেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। মুখ অবয়ব গম্ভীর। গেটের সামনে গিয়ে বেল চাপে কয়েকবার। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারহাকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর হেসে বলে, সকাল সকালে জঘন্য মুখটা আমার সামনে না আনলে খুব কি ক্ষতি হতো ফারহা? ফারহা ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে। কি ভাবা যায়? রেগে বলে, তো এই বাড়িতে এসেছো কেন? তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি। শুদ্ধ ফারহাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে, তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে, দিলেও নিব না। যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম আমার বাড়ির খাবারের দুর্নাম করবে না। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারহার দিকে চেয়ে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার তো ভালো। তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারহা কটমটে দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনের ওপাশে ব্যক্তিকে শক্ত গলায় বলে, ছাদে আসো, এক্ষুনি। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে চলে যায়। ফাইজ পিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছিস? শুদ্ধ উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসলো। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল, কেমন আছো? রাসেল শুদ্ধ ব্যবহারে খুশি হলো। রাসেলের বয়স হবে 22 কি 23। ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথায় হেসে উত্তর করলো, ভালো আছি শুদ্ধ ভাই, আপনি কি কিছু বলবেন? শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, মদ খাওয়া ভালো কথা নয়। আমার বোনকে দিতে গেলে কেন? দিয়েছো অবশ্যই ভালো করনি। এটা তোমার বড় ভাইকে বলনি কেন? রাসেল আমতা আমতা করে বলল, ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন। আমি কম পাওয়ারের ওষুধের সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম। কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নই, বরং তার চেয়ে অনেক অনেক বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো? এসব ভাবলে ভুল। এসব অসভ্যতা আমি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম। ফাইজ শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভেতরে পা রাখতেই দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারলো। ফাইজ অবাক হয়, শুদ্ধ তার কাজিনকে এভাবে মারছে কেন? ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গটগটে পায়ে ছাদ থেকে নামতে গেলে ফাইজকে দেখে একবার দাঁড়ায়। পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলার ধরেই রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস, এসব কি? শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দেয়। বিরক্তি কণ্ঠে বলে, আমার ইচ্ছে, যা ইচ্ছে করব, তোর কি?
আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে, আসলে তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনাটুকু নেই তোর মাঝে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল। হঠাৎই শব্দ করে হেসে দেয়। চোখ দুটো ঝাপসা ঠেকল। ঘাড় বাঁকিয়ে কয়েক পলক ঝাপটে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বালের বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না, যা। তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে। নামে বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলায় অষ্টরম্ভা। এরকম নামের বন্ধু আমার নিজের লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ ভাই, ভাবির শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম। সরি ভাই, মজা করতে চেয়েছিলাম। তোমাদের এত ঝামেলা হবে বুঝলে এরকম করতাম না। রাসেলের কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে, বিদ্রূপের হাসি। ফাইজের কাঁধে হাত রেখে বলে, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিনত না ভেবে এত হাসি পাচ্ছে। এমন জোকস আমি জীবনেও ফিল করিনি, তবে শুনেছি বহু। ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইলো, তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে দুহাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎই গিয়ে বলে ওঠে, কেন বাড়লে বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। কেন হারাচ্ছে সব, বাড়ছে ভিড় হারানোর তালিকায়। ফাইজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো, শুদ্ধ। শুদ্ধ মাথা নিচু করে হাসলো। পায়ের গতি বাড়িয়ে সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইলো। ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করলো। আচ্ছা, এইবার দৃশ্যপট ইরফানের দিকে গেল। ইরফান বেডের ওপরে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউডে দেয়। কিছুক্ষণের মাঝেই ওপাশের কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর নিয়ে বলে, নুসরাত, 10:30 ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা 9:30 নিব, সবাইকে জানিয়ে দাও। ওপাশ থেকে মেয়েটা সময় দেখলো 8:30 বাজে। আমতা আমতা করে বলে, স্যার, আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আমি কিভাবে? ইরফান বিরক্ত হয়। ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে, সবাইকে জানানোর জন্য হাইলি 10 মিনিটস এনাফ। নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায়, অতঃপর বলে, স্যার, গত রাতে না বলে দেওয়ায় অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, দ্যাট ইজ দ্য ফেইলর। ক্লাস টাইম 9:30, ইটস ফাইনাল। বলেই কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে। তার বিরহের গান গাইতে ইচ্ছে করলো। আগে যদি জানতাম বন্ধু, এমন তেরা স্যার পাবো, তবে জীবনে সিয়ার হইতাম না। মায়েরা ভুরুকুসকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বলল। সবই শুনছে সে। মায়েরা অবাক হলো। স্যারদের কি স্টুডেন্টের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটা বিরক্ত হলো সে। ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। প্যান্ট আগেই পরেছে। কাভার থেকে সাদা শার্ট বের করে পরে নেয়। তারপর কালো স্যুট পরে নেয়। কাজগুলো সব খুব মনোযোগের সহিত করছে। মায়েরা ঘরের ভেতরে আসে। ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে। সে নিজেকে পরিপাটি করে হাত ঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা খেয়াল করেছে ইরফান তার দিকে একবারও তাকালো না। তখন যে ভয়ঙ্কর রেগে গেল, এখনও কি রেগে আছে তার ওপর। ঢোক গিলে মিনমিন করে বলে, শুনছেন? ইরফানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপরে রেগে আছেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মায়েরা ঢোক গিলে বলে, আমি আসলে। ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে, তুমি আসলে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়েরার হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মায়েরা অবাক হয়ে চেয়ে আসে। ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি। কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি 2 সেকেন্ড টাইম নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই?
আমি বুঝতে পারছি তোমরা অনেকেই আমার উপরে রেগে আছো। এর কারণ একটাই, আমি কেন যেইগুলো রানিং উপন্যাস শুরু করছিলাম সেই উপন্যাসগুলো কেন দিচ্ছি না। তোমাদের কি মনে আছে আমি কিছুদিন আগে বলেছিলাম আমার বাবা অনেক অসুস্থ? আসলে বাবা অসুস্থ। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমার এই যে জুলাইয়ের ২৭ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তৃতীয়ত আমি বাসায় সপ্তাহে ৪ দিন থাকি না, বুঝছো? আর বাকি যে ৩ দিন সেই ৩ দিনে আমি সকল ভিডিও রেডি করি। খাওয়া-দাওয়া সব বাদ শুধুমাত্র ভিডিওই রেডি করি, বুঝছো? তো আমি এর মাঝে দেখছিলাম 'প্রণয়ের অমল' কাব্যটা তোমরা অনেক বেশি পছন্দ করছো। ওইজন্য 'প্রণয়ের অমল' কাব্যটাই আমি ছাড়ছি। তো অনেকেই আছে অফিডিয়ানটা শোনার জন্য অপেক্ষা করছো। আমি আসলে স্বার্থপরের মতো কাজ করছি অফিডিয়ানটা না ছেড়ে। যাই হোক আমি চেষ্টা করব প্রতিদিন অন্তত একটা করে অফিডিয়ান পর্ব দেওয়ার। কিন্তু একসাথে ৩ টা উপন্যাস দেওয়া না আমার পক্ষে কষ্টই হয়ে যায়। নীল চিরকুট আছে, অফিডিয়ান আছে, প্রণয়ের অমল কাব্য আছে। যাই হোক আমি চেষ্টা করব। আর তোমরা না আমাকে ভুল বুঝো না। ভুল বোঝার আগে অন্তত আমাকে একবার প্রশ্ন করো। কারণ বিপরীত পক্ষের মানুষ যদি ভুল বুঝে তাহলে আসলেই অনেক বেশি কষ্টের। ও হ্যাঁ, আরেকটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমি এখন থেকে প্রতিনিয়ত ফেসবুকে আমার ডেইলি লাইফের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। ফেসবুক পেজে। এবার তোমরা অনেকে বলতে পারো আপু ফেসবুক পেজ কি নামের খোলা? ফেসবুক পেজটা হচ্ছে ভয়েস অফ অরোরা নামেই খোলা আছে। সেম পিকচার দেওয়া আছে। তোমরা দেখে নিও। ফেসবুকের পাশাপাশি টিকটকেও এড হইও। ওইখানেও ছাড়া হবে। আর আমি ইনশাআল্লাহ ফেসবুক থেকে লাইভে আসবো। তাই আমার ফেসবুক পেজটা যদি এখনো ফলো করে না থাকো অবশ্যই ফলো করে পাশে থাকো। ওইখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।